শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব বিশিষ্ট সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের লেখা গল্প কলিমুদ্দি দফাদারের প্রথম পর্ব। গল্প পাঠে আছি আমি শাহেদ আলী। ঢাকা জেলার একটি বাৎসরিক প্লাবন অঞ্চল। শীতলক্ষ্যা নদীর দুতীর ধরে মাইল 2 মাইল ভেতর পর্যন্ত ডোবে না। বর্ষায় আরও ভেতরে প্রবেশ করা মুশকিল। 2 মাইল যেতে 5 মাইল ঘুরতে হয়। কোনো কোনো গ্রাম রীতিমতো দ্বীপ হয়ে যায়। ঢুকতে নাও কোন্দা লাগে। ছোট পানি পারাপার হওয়ার জন্য কোথাও বাঁশের সাঁকো, কোথাও কাঠের পুল আছে। ওগুলো পারাপার হতে ট্রেনিং আবশ্যক। অনভ্যস্তের জন্য প্রায় ক্ষেত্রে ওগুলো পুল সেরাত। সাঁকোতে ঊর্ধ্বপক্ষে 2টো বাঁশ পাশাপাশি পাতা, নিচে জোড়ায় জোড়ায় আড়াআড়ি পোঁতা বাঁশের খুঁটি। ধরে চলার জন্য পাশে হালকা বাঁশ কখনো থাকেও না। মধ্যপথে যাওয়ার পর হয় দেখা গেল পায়ের নিচে মাত্র একটি বাঁশ, অন্যটি উধাও হয়ে গেছে। চড়ামাত্র সাঁকো মাঝি মাল্লাহীন ডিঙি নৌকার মতো বেসামাল নড়তে থাকে। কাঠের পুলের অবস্থাও প্রায় ওরকম। গরু ছাগল পারাপার হওয়ার ফলে 1 বছরের মধ্যে পুলের 12টা বাজে। পায়ের নিচের 4 তক্তা ভেঙে 2 তক্তা, এমনকি 1 তক্তাও হয়ে যায়। কোথাও তক্তা অদৃশ্য হয়ে যায়। পাশাপাশি 2 খণ্ড বাঁশ স্থাপন করে সংযোগ স্থাপন করা হয়। দুর্বল খুঁটির উপর স্থাপিত এসব কাঠের পুলে চড়ামাত্র বুড়ো মানুষের দাঁতের মতো খটখট নড়ে। মোট কথা 80% জন গ্রামবাসীর আর্থিক স্থিতির মতো সাঁকোর স্থিতিও বড় নড়বড়ে। পুলের নিচে অথই পানির স্রোত। পা ফসকে পড়লে বিপদ, সাঁতার না জানলে আরো বেশি বিপদ। কলিমুদ্দি এলাকার দফাদার 20-22 বছর বয়সে ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢুকেছিল। তখন হতে সে কলিমুদ্দি দফাদার নামে পরিচিত। এখন বয়স প্রায় 60। চুলদাড়িতে পাক ধরেছে। বয়সকালে সে লাঠি খেলত। এখন সে লাঠি খেলে না, কিন্তু ঐতিহ্যরূপে বাবরি চুল রাখে। চৌকিদারের সর্দার দফাদার গ্রামাঞ্চলের একটি মর্যাদাবান পদ। মর্যাদা সে পায়ও। লোকেরা তাকে দফাদার সাপ ডাকে, কিন্তু পদমর্যাদার ভার তার বার বাড়ায়নি। তার আচার আচরণ সহজ সরল, হালকা রসিকতা রসপটু। যৌবনের রাত জেগে পুঁথি পড়ত। সপ্তাহে একদিন তাকে থানায় হাজিরা দিতে হয়। সেখানেও চৌকিদারের উপরে তার মান মর্যাদা। বড় দারোগা এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মেম্বাররা তাকে তুমি বলেন। শেষোক্তদের কেউ কেউ আপনি বলেও সম্মান করেন। চৌকিদারদের করেন তুই তো করে, এমনকি যাচ্ছে তাই গালিগালাজ। কলিমুদ্দি দফাদারের বাড়ি বলতে একটি ছনের ঘর এবং তালপাতার ছাউনি দেয়া একটি একচালা পাকঘর। সামনে 1 ফালি উঠোন। তার সামনে 5 কাঠা পরিমাণ জায়গা। সেটিতে সে আগুইন্না চিতার চাষ করে। লতার নিচের মূল কবিরাজি ওষুধের উপাদান। শহরের কারখানায় ভালো দাম পাওয়া যায়। চাষের জমি সামান্য। মাস 2 মাসের খোরাকি হয়, বাকি সংবৎসর কিনে খেতে হয়। স্ত্রী ও পুত্রকন্যা নিয়ে 5 জনের সংসার। বেতন সামান্য। কয়েকটি আম, কাঁঠাল, পেয়ারা ও পেঁপে গাছ অতিরিক্ত আয়ের উৎস। আর আছে একটি ছোট গাভী এবং স্ত্রীর একটি ছাগল ও মোড়ক, হাঁস 2-4টি। বিওলে গাভীটা 1.5 দুশের দুধ দেয়। আজশের রেখে বাকি সে সকালের বাজারে বেচে। এভাবে কায়ক্লেশে সংসার চলে। ধান চালের দাম বাড়লে উপোস কোপোসও করতে হয়, কিন্তু কারো কাছে ধার কর্জের জন্য হাত পেতে দফাদার তার মর্যাদা খোয়ায় না। চরম দুর্দিনেও যে ফুর্তিবাজ মানুষ। বাজারের চা দোকানে বসে সে সকলের মতো রসিকতা করে। রসিকতার জাহাজ তার মস্তিষ্ক। 1971 সাল, ভাদ্রের শেষ। কানায় কানায় ভরা প্লাবনের পানি। যুদ্ধের প্রথম দিকেই
খান সেনারা থানা সদর দখল করে নিয়েছিল। থানার কাছাকাছি ঢাকা চট্টগ্রাম রেলওয়ে। কিছুদিন যেতে নদীর ওপর পুল। অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি ওরা ভেতরেও প্রবেশ করেছে। কলিমুদ্দিন দফাদারের বোর্ড অফিস শীতলক্ষার তীরে, বাজারে। নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড় কলকারখানা। ওগুলো শাসনের সুবিধার্থে একদল খানসেনা বাজার সংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে। নদীর ওপারে মিলের রেস্ট হাউসে আরেকটি ছাউনি। বাঁধন খুবই শক্ত, তবু কোনো কোনো রাত্রে গুলি বিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তি ফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খানসেনারা তার রহস্য ভেদ করতে পারে না। কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয়। হাটবাজারের লোকজন, মিল ফ্যাক্টরির শ্রমিক, দোকানদার, স্কুল মাস্টার, ছাত্র সকলকে কাতারবন্দি করে বন্দুকের নল উঁচিয়ে জিজ্ঞাসাবাদ করছে, মুক্তি কিধার হ্যাঁ বলো। এক উত্তর, ওরা জানে না। অল্পদিন আগেই একটা খতরনাক ঘটনা ঘটেছে। বাজারের পশ্চিম দক্ষিণে কয়েক ঘর গন্ধবণিক বারুই জাতীয় হিন্দুর বাস। সে গ্রামের লোকেরা নদীর ঘাটে স্নান করে, কাপড় ধোয় এবং ভরা কলসি কাঁখে বাড়ি ফেরে। বাজারের অল্প দক্ষিণে ওদের ঘাট। ছায়া ঘন বাঁশঝাড়, সুপারি গাছ, কলা গাছ, পানের বরজ প্রভৃতির ভেতর দিয়ে ইউনিয়ন বোর্ডের অপ্রশস্ত সড়ক এঁকে বেঁকে এসে নদীঘাটে নেমেছে। খানসেনারা বাজারের উত্তরে স্কুল ঘরে। হাটবাজার এখন আর তেমন জমে না। খানসেনাদের গতিবিধি ও অবস্থানের খোঁজ খবর নিয়ে বৌঝিরা ঘাটে আসে। খোঁজ খবর নিয়ে সেদিন মধ্যাহ্নে ঘাটে এসেছিল গরিব বিধবা হরিমতি এবং তার যুবতী মেয়ে সুমতি। জায়গা জমি নেই। ওরা রাতভর ঢেঁকিতে চিরা কোটে, দিনে মুড়ি ভাজে। চিরামুড়ি বেচে ওরা দিন গুজরান করে। অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়, এরকম একটা কথা আছে। দুর্ভাগ্য ওদের। সবে ভরা কলসি কাঁখে আর্দ্র বস্ত্রে নদীর ভাঙন্তি ভেঙে উপরে উঠে বাড়ির পথ ধরেছে, ঠিক সেই সময়টাতেই 5 জন যমদূতের চোখে পড়ে ওরা মা মেয়ে। বন্দুক কাঁধে 5 জন খানসেনা সড়ক পথে দক্ষিণ দিক থেকে এসে উপস্থিত হয় চৌরাস্তা সংযোগ স্থলে। হরিমতি ও সুমতি মাটির কলসি কাঁখ থেকে ফেলে পশ্চিম দিকে দৌড় দৌড়। ছায়া ঘন আঁকাবাঁকা পথে ওরা জীবনপণ দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, আত্মরক্ষা করতেই হবে। বন্দুক কাঁধে নিয়ে খানসেনারা ওদের পশ্চাৎ করে। হরিমতি ও সুমতি এক নজর পশ্চাৎ দিকে তাকিয়ে আরো বেগে দৌড়ায়। আশেপাশের লোকজন ওই দৃশ্য দেখে বাড়িঘর ছেড়ে ঝোপে জঙ্গলে আত্মগোপন করে। পোয়াতি মেয়েরা ক্রন্দনরত শিশুর মুখ চেপে ধরে। আর্দ্র বস্ত্রে মাইলখানেক দৌড়াবার পর মা মেয়ে দুজনের একজনও আর দৌড়াতে পারে না। রাস্তার ডান দিকে প্রাইমারি স্কুল। আশ্রয়ের আশায় ওরা স্কুল ঘরে প্রবেশ করে। স্কুল ঘর জনপ্রাণী শূন্য। দেয়ালে টাঙানো ব্ল্যাকবোর্ডে খড়ি মাটিতে কষা একটি অর্ধসমাপ্ত অঙ্ক ছাড়া আর কিছু চোখে পড়ে না। একটা ছুঁচো ইঁদুর ওদের দেখে পালিয়ে যায়। 4 দরজা এবং সবগুলো জানালা খোলা। হরিমতি সুমতি ঢুকে দম নেওয়ার আগেই খানসেনাদের বুটের দাপট শুনতে পায়। ওরাও কিছুক্ষণ দম নেয়। চারিদিকে প্রাচীর, সশস্ত্র শিকারী এবং শিকার দুটোই ভেতরে। কিছুক্ষণ মা মেয়ের আর্তনাদ ওঠে, পরে নিঃশব্দ হয়ে যায় স্কুল ঘর। হরিমতি সুমতিকে ওরা হত্যা করে না, রক্তাক্ত অজ্ঞান অবস্থায় ফেলে খানসেনারা রাইফেল কাঁধে স্কুল ঘর ত্যাগ করে। রাস্তায় পড়ে কয়েক পা এগোতেই গুলির শব্দ হয়। কোন দিক থেকে আসছে ঠাউর করার আগেই একজনের মাথার খুলি উড়ে যায়। মুক্তি আ গিয়া, ইয়া আলী চিৎকার করতে করতে বাকি 4 জন ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। আরো একজনের উড়ুর মাংস ছিঁড়ে গুলি বেরিয়ে যায়। নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে বাকি 4 জন কোনো ক্রমে ছাউনিতে ফিরে আসে। সেদিন থেকে এলাকায় মুক্তি ফৌজ নিধন কাজ শুরু হয়। রোজ দল বেঁধে বেরোয় খানসেনারা। বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমুদ্দিন দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কম বয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না।
মেম্বারগণও আত্মগোপন করেছেন, কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খানসেনারা ওকেই ওদের অভিযানের সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম হয় তা পালন করে, সুতরাং সন্দেহের কারণ নেই। সেদিন থেকে দফাদার দিনের বেলা বাড়ি যেতে পারে না, বাজারেই খেতে হয় তাকে। খাওয়ার জন্য রোজ 3 টাকা পায় সে। খানসেনারা কি তাকে রাজাকারে ভর্তি করে নিয়েছে? কলিমুদ্দি তার কিছু জানে না। সে তার স্বাভাবিক হাসি মুখে খানসেনাদের সঙ্গী হয়ে যেদিকে যেতে বলা যায় সে আর কাঠি আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি। বাজারের লোকজন কখনো কখনো তাকে অনুযোগ দেয়, দফাদার ভাই আপনিও? কলিমুদ্দি স্মিত হেসে সহজ উত্তর দেয়, আমি ভাই সরকারি লোক, যখনকার সরকার তখনকার হুকুম পালন করি। এর বেশি একটি কথাও তার মুখ থেকে বের করা যায় না। বুধবার, আশপাশে কোথাও হাটবার নেই। সকাল 10টায় কলিমদ্দি দফাদারের ডিউটি পড়ে। আজ ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়ক পথে পশ্চিম দিকে মুক্তিবিরোধী অভিযান। 8-10 জন সশস্ত্র খানসেনা। কলিমদ্দি আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্যস্থান গ্রাম। সেখানে নাকি বহু হিন্দুর বাস। আরও হিন্দু বাইরে থেকে এসে আশ্রয় নিয়েছে। মুসলমানগুলো ভারতীয় চোর, কাফেরদের সঙ্গে একজোট। আজ ওই গ্রামটা শায়েস্তা করতে হবে। আগুন দেওয়ার মাল মশলা, অস্ত্র সঙ্গে আছে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ শুনলেন বিশিষ্ট সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের লেখা গল্প কলিমদ্দি দফাদারের প্রথম পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।